মার্কেটে এই মুহূর্তে প্রত্যেকটা ফোনের দাম 5 থেকে 7,000 টাকা বেড়ে গিয়েছে অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে 4 মাস আগে লঞ্চ হওয়া এই নাথিং ফোন 4a প্রোর কি অবস্থা এখন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। লাস্ট কিছুদিন এই ফোনটা ব্যবহার করে আমার দুইটা জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে এই ফোনটা একটা শ্রেণীর মানুষের জন্য একেবারে গুড ডিল, ভ্যালু ফর মানি এই মুহূর্তে দাঁড়িয়ে, আবার আরেকটা শ্রেণীর মানুষের জন্য এইটা একদমই ভালো একটা ডিল না। সো কাদের জন্য ভালো ডিল এবং কাদের জন্য খারাপ সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর টেকজো, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে 55,500 টাকা, সামনে কমতে অথবা বাড়তে পারে। সো কিনতে চাইলে কিন্তু ভিজিট করতে পারেন তাদের যমুনা ফিউচার পার্কের আউটলেট অথবা ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ডিটেলস দেওয়া থাকবে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তাদের কিন্তু টেকজো কেয়ারের সার্ভিস রয়েছে। আপনারা ফোনের সাথে কিছু পার্সেন্ট অ্যাড করলে নেক্সট 1 বছর সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন উইথ ডিসপ্লে। সো আর বেশি কথা বলবো না, বেশ কিছুদিনের ইউজার এক্সপিরিয়েন্স সহ 4 মাস পরে এসে এই ফোনটার কি অবস্থা সেটাই জানতে পারবেন এই ভিডিওতে। সো বাজেট 55,000 আশেপাশে থাকলে আটগাট বেঁধে বসে পড়ুন, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে কথা বললে নাথিংয়ের যে ট্রান্সপারেন্ট ডিজাইনটা ছিল সেটাকে মোটামুটি কমাতে এবার তারা শুধুমাত্র যে ক্যামেরার মডিউলটা রয়েছে এখানে ব্যবহার করেছে। আদারওয়াইজ বাকি টোটাল বডিটাই কিন্তু এখানে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ইউনিবডি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আগের প্লাস্টিকের থেকে ডেফিনেটলি অনেকটাই প্রিমিয়াম এবং প্রোটেক্টিভ বলা যায়। তাছাড়া এবার লাইটটাও তারা কমাতে অনেকটাই কমিয়ে ফেলেছে। এখানে একটা গোল সার্কেল দেওয়া হয়েছে যেখানে বড় বড় ডট কিছু লাইট দেওয়া থাকবে, যা দিয়ে আপনারা বেশ কিছু টাইপ নোটিফিকেশন অ্যানিমেশন এবং টাইম দেখতে পারবেন, কল আসলে কিছু অ্যানিমেশন দেখতে পারবেন। তাছাড়া 210 গ্রাম ওজন এই ফোনটার, একেবারে হালকা বলা যাচ্ছে না। এছাড়া IP65 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন থাকছে। সবকিছু মিলিয়ে ফোনটার বডি যথেষ্ট প্রিমিয়াম বলা যাচ্ছে। তবে সামনের দিকে জোস একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে 6.83 ইঞ্চির একটা অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 144 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, যেটাতে কিন্তু আবার 2160 হার্জের PWM ডিমিং সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে। সো স্পেক ওয়াইজ ডিসপ্লেটা কিন্তু একদম সুপার জোস এবং অ্যাকচুয়াল রিয়েল লাইফেও কিন্তু এটা সুপার জোস। আপনি যে কোনো সেগমেন্টে ডিসপ্লেটা ব্যবহার করবেন খুবই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এর যে বেজেল সেটাও কিন্তু একদমই সিমেট্রিক্যাল, চারিদিকে অনেকটা আইফোন ভাইব আপনাকে সামনে থেকে দিতে পারে, শুধুমাত্র আমরা যদি পাঞ্চলটাকে সরিয়ে ফেলি তাহলে। যারা ফোনে মোস্ট অফ দ্য টাইম কন্টেন্ট বা মিডিয়া কনজিউম করেন তাদের জন্য আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ডুয়েল স্টেরিও স্পিকারটা কিন্তু খুবই ভালো, আপনারা বেশ ভালো ক্ল্যারিটি পাবেন এবং লাউডনেসের পরিমাণও যথেষ্ট ভালো রয়েছে। নাথিংয়ের ফোন আর ইউআই নিয়ে কথা না বললেই নয়, তাদের ডিজাইনের মতো তারা ইউআইতেও কিন্তু সবসময় নতুনত্ব রাখার ট্রাই করে অ্যান্ড এটাতেও আপনারা সেটাই পাবেন। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন নাথিং ওএস 4.1 সাপোর্ট উইথ বেসড অন অ্যান্ড্রয়েড 16। সেদিক থেকে এটা ইউআইয়ের কথা বললে আমরা খুবই ক্লিন, ফ্রেশ এবং একটা বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। এক্সট্রা কোনো রকম কোনো ব্লোটার থাকে না, অ্যাপ থাকে না, খুবই ক্লিন এবং একটা ডিফারেন্ট টাইপ অফ ফিল পাওয়া যায়। মানে অ্যাজ ইউজুয়াল আমরা অ্যান্ড্রয়েডের যে ইউআইগুলো ব্যবহার করি অলমোস্ট ঘুরে ফিরে দেখা যায় সবগুলোর চেহারা ওই একই রকম, বাট নাথিংয়ে আসলে একটু অন্যরকম কিছু ভাইব পাওয়া যায়। এইটা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। তাছাড়া ফোনটাতে 8 এবং 12 জিবি র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে এবং এর রিফ্রেশ রেট মিলিয়ে এই ফোনটাকে খুবই স্মুদার একটা এক্সপিরিয়েন্স দেয়। সেক্ষেত্রে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্টার ছিল, অ্যাকুরেট ছিল, আমরা কোথাও কেমন কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কিন্তু পাইনি। তাছাড়া এইটার যে র্যাম ম্যানেজমেন্ট সেটাও যথেষ্ট ভালো, লং টাইম মাল্টিটাস্কিং করা যায়, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়, রিস্টার্ট বা রিলোডিংয়ের মতো তেমন কোনো প্রবলেম আমরা দেখিনি এই ফোনটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করে। এ পর্যন্ত সব কিছু বেশ ভালো দিলেও তারা পারফরমেন্স সেগমেন্টে এসেও অনেক বেশি কিছু করেনি। নাথিংয়ের ফোনগুলো বা CMF-এর ফোনগুলো হয় কি, এরা অল ওভার সব দিক থেকে অ্যাজ এ মিডিল পজিশনে থাকে, অলরাউন্ডার একটা আউটপুট আপনাকে দিবে। মানে যে কোনো জায়গায় আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সেগমেন্ট নিয়েই কথা বলতে পারবেন, বাট আপনাকে এক্সট্রা অর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স দিবে এরকম কোনো সেগমেন্ট আপনি পাবেন না নাথিংয়ের ফোনগুলোতে। তো ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4, যা এই বাজেট হিসেবে আমরা যদি অন্যান্য ফোনের সাথে তুলনা করি সেদিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। আবার আমরা যদি ওভারঅল অ্যাজ এ ব্যালেন্স হিসেবে চিন্তা করি তাহলে কিন্তু আবার এইটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স আউটপুট দিবে। আপনি যদি ওভারঅল অলরাউন্ডার এক্সপিরিয়েন্স খোঁজেন তাহলে এটা নট ফর গেমিং। তবে এই প্রসেসরটার একটা ভালো দিকও রয়েছে, লং টাইম এই ফোনটাতে হেভি মাল্টিটাস্কিং করে বা হেভি গেমিং করেও আমরা অতিরিক্ত বা এক্সেসিভ কোনো রকম হিট দেখিনি। এটা যথেষ্ট নিউট্রাল থাকতে পারে, যার জন্য যতটুকু পারফরমেন্স দেয় ততটুকু ধরে রাখতে পারে, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না। ফাইনালি সব কিছুকে ব্যাকআপ করার জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 5400 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে কোনো রকম সিলিকন কার্বন ব্যবহার করা হয়নি, তাহলে হয়তো আরও বেশি এমএচের ব্যাটারি ব্যবহার করা যেত। তবে ফোনটার ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো, খুবই অপটিমাইজ ব্যাটারি আমার কাছে মনে হয়েছে। এই
এমএইচ দিয়েও ফোনটা মোটামুটি 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি কিন্তু স্ক্রিন অন টাইম দিতে পারে আপনি যদি অ্যাজ এ রেগুলার বা ক্যাজুয়াল নর্মাল ব্যবহার করেন। তবে হেভি ইউজ করলে আরেকটু ব্যাটারি ব্যাকআপ কম পাবেন এবং এইটা ইজিলি আপনাকে একদিন ব্যাকআপ দিয়ে দিতে পারবে। ফাইনালি কথা বলি আমরা এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে। এই ফোনটা যদিও ক্যামেরা ফোকাস করেই বানানো হয়েছে, তবে আমার কাছে মনে হয় যে ক্যামেরাতে অতটাও আসলে আউটপুট দিতে পারেনি এর বাজেট হিসেবে বিবেচনা করলে। প্রথমত ফোনটা রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, আরও একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড লেন্স। ভাই 55,000 টাকার একটা ফোন 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স, এটা আসলে কোনোভাবেই মানা যায় না। এখানে মিনিমাম 16 বা 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড লেন্স ডেফিনেটলি দরকার ছিল, অথবা 50 মেগাপিক্সেলেরও ব্যবহার করা যেত। তো সেই দিক থেকে আসলে এখানে বেশ খানিকটা ডাউনগ্রেড বলতেই হচ্ছে। তো আমরা যদি ক্যামেরা স্যাম্পলের কথা বলি, এটা দিয়ে আমরা যথেষ্ট ভালো পিকচার আউটপুট পেয়েছি, তবে আমরা খুব একটা কনসিস্টেন্সি পাইনি। কোনো সিনারিওতে বেশ ভালো আউটপুট দিয়েছে, কোনো সিনারিওতে অনেকটা হতাশ করেছে। সো এরকম মিশ্র টাইপের আউটপুট দিয়েছে। তাছাড়া কালার কনসিস্টেন্সিও আমরা খুব একটা ভালো পাইনি। এক এক সময় এনভায়রনমেন্টের সিচুয়েশন অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে কালার কিছুটা শিফট করে এবং ডিফারেন্ট কালারে আউটপুট দিয়ে থাকে। ডিটেল শার্পনেসের কথা বললে সেটা আবার যথেষ্ট ভালোই মেনটেন করতে পারে। তবে আবার এর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, সেখানে ভালো ডিটেল এবং শার্প পিকচার আউটপুট দিতে পারে। তাছাড়া কালার কন্ট্রাস্টও যথেষ্ট ভালো ছিল। তাছাড়া এখানে টেলিফটো লেন্স থাকায় 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x, 2x এবং 3.5x। 1xটা খুব একটা কাজের না হলেও 2x এবং 3.5xটা যথেষ্ট ইউজফুল এবং ভালো পিকচার আউটপুট দিতে পারে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম টাইম ফেসটাকে একটু বেশি স্মুথ করে ফেলে এবং ব্রাইট করে, যার জন্য ফেসে খুব একটা ডিটেল পাওয়া যায় না ছবিগুলো জুম করলে। এছাড়া এজ ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার দুইটাই বেশ ভালো আউটপুট দিতে পারে। ভিডিও সেগমেন্টে যদিও এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন জাস্ট রেয়ারে 4K 30 FPS এর সাপোর্ট ছিল, বাট রিসেন্টলি আপডেট দেওয়ার পর এটাতে কিন্তু 4K 60 FPSটাও আনলক করে দিয়েছে। তো এখানে ভিডিও সেগমেন্টে ডিটেল এবং শার্পনেস যথেষ্ট ভালো রয়েছে, এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক রয়েছে, ডাইনামিক রেঞ্জও ওকে। তবে এখানে ক্যামেরা সেগমেন্ট ফোন হিসেবে আরেকটু ভালো স্ট্যাবিলিটির দরকার ছিল, তাহলে বেশ ভালো হতো। তবে হতাশ করেছে ফ্রন্ট ক্যামেরা, এখানে জাস্ট 1080p 30 এবং 60 FPS এর সাপোর্ট রয়েছে, মিনিমাম 4K 30 FPSটা দেওয়া দরকার ছিল। তবে ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ না, যথেষ্ট ইউজফুল ভিডিও আউটপুট পাওয়া যায় এর ফ্রন্ট ক্যামেরা থেকে। সবকিছু মিলিয়ে আসলে ভালো খারাপ সব দিক আমরা এ পর্যন্ত আলোচনা করেই এসেছি। তারপরও যদি কনক্লুশন পার্ট নিয়ে আসি, সেখানে এই বাজেটের ফোন হিসেবে এটাতে পারফরমেন্স সেগমেন্টে বেশ খানিকটা ডাউনগ্রেড আমি বলবো। সেদিক থেকে যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজেন তারা আসলে এইটা না নিয়ে অন্যান্য মডেলগুলো দেখতে পারেন। এক্সট্রাঅর্ডিনারি না হোক, তবে ব্যালেন্স বা স্ট্যান্ডার্ড হোক, তাহলে কিন্তু আপনার জন্য এইটা অ্যাজ এ অলরাউন্ডার ফোন হিসেবে বেশ ভালো একটা চয়েস হতে পারে। সো কিনতে চাইলে ভিজিট করুন টেকজোতে এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।